Astha Tea. নমস্কার, আমি অঙ্কুশ বিশ্ব বাংলা টিভির থেকে। আজকে আমরা বিশেষ একটা সাক্ষাৎকার নিতে এসেছি কামারহাটি পৌরসভার প্রাক্তন পৌরমাতা দেবযানীদির কাছে। দেবযানীদি বিগত দুটো টার্মে তৃণমূলের পৌর প্রতিনিধিত্ব করেছে এই কামারহাটি পৌরসভা থেকে। বেশ কদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিল যে বিজেপিতে যোগদান করতে চলেছে, এবং আনুষ্ঠানিকভাবে যদিও এখনো পর্যন্ত যোগদান না করলেও মিছিলে কিন্তু দেখা গেছে দেবযানীদিকে। তো আজকে আমরা সরাসরি দেবযানীদির কাছে এই রাজ্য রাজনীতি নিয়ে বা এই সমসাময়িক রাজনীতি নিয়ে কিছু প্রশ্ন করে নেব। দেবযানীদি, কেমন আছো? ভালো আছি। প্রথম যে বিষয়টা হচ্ছে যে আমরা হঠাৎ করে তোমার ফেসবুকে একটা পোস্ট দেখলাম, সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছিলে যে তুমি বিজেপিতে গেছো, এবং তার সাথে কিছু লেখা ছিল। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই তাপস রায়, তারপরে ব্যারাকপুরের অর্জুন সিং, যে হঠাৎ করে তারা যেহেতু সাংসদ হিসেবে দাঁড়াতে পারলো না বা দল টিকিট দিল না, তার জন্য দলত্যাগ করে অন্য দলে নমিনেশন দিল। তো তোমারও ক্ষেত্রে কি তাই, যে তোমাকে যেহেতু তোমার পৌরসভার তুমি টিকিট পাওনি আর ঠিক এই সময়টা বুঝেছো তুমি, তো সেই সময় থেকে তুমি দল বদল করলে? প্রথমেই বলি যে আজকে তো পৌরসভা ভোট যেটা হলো 2022-এ হয়েছিল। তো আমি যদি দল বদল করার ইচ্ছে থাকতো আমি তখনই দল বদল করতে পারতাম, ঠিক আছে? তো আমাকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস, দুবার দিয়েছে। তারা মনে করতেই পারে আমার থেকে ভালো বেটার ক্যান্ডিডেট, আরো ভালো আসবে, আরো ভালো কাজ করবে, সবাইকে সুযোগ দেওয়া উচিত। তাকে যখন টিকিট দিয়েছে, যাকেই দিয়েছে, সে ভালো কাজ করবে, এবং আমি তার পাশে ছিলাম। তার প্রপোজারও আমি হয়েছিলাম এই ওয়ার্ডে, যিনি দাঁড়িয়েছিল, এবং আমি তার হয়ে কিন্তু 1 মাস কেটেও ছিলাম, ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছিলাম। আমি কিন্তু টায়ার ফায়ার জ্বালাতে যাইনি, কারণ আমার
বাবা দীর্ঘদিনের তৃণমূল করেছে, যবে থেকে তৃণমূল কংগ্রেস হয়েছে, ঠিক আছে, মমতা ব্যানার্জিকে দেখে আমরা এসেছিলাম। এবার হচ্ছে কিন্তু তারপর থেকে তো প্রায় 2 বছরের বেশি কেটে গেল। তো আমরা কি চাই, একটু ন্যূনতম সম্মান চাই, ঠিক আছে। সেটা যদি এখন দল না দেওয়ার যেটা প্রয়োজন মনে করে না, যে আমাদের পুরনো যারা আছে তাদেরকে মিনিমাম একটু সম্মান দিই, কোনো একটা প্রোগ্রাম হচ্ছে তাকে ডাকি বা কিছু করি, তো তারা যখন আমাকে দেয় না, তো এখানে তো আমার একটা গণতান্ত্রিক অধিকার আছেই যে আমি অন্য কোনো মতে যেতেই পারি। যখন দলত্যাগ করলে তো তোমার এখানকার তোমার নেতা বরাবরই তুমি নেতা মদন মিত্রকে দেখে তৃণমূলটাতে করেছো। মদন মিত্র, চেয়ারম্যান গোপাল সাহা, এদের কাছ থেকে বা যারা মোটামুটি কামারহাটি অঞ্চলের তৃণমূলের অধিনায়কত্ব করেন বা প্রতিনিধিত্ব করেন, তাদের কাছ থেকে কোনো ফোন এসছে? না, তাদের কাছ থেকে কোনো ফোন আসেনি, ঠিক আছে। আর আমি নেতা বলতে যেমন মমতা ব্যানার্জিকে আমি নেত্রী মনে করি, এখনো করি, কারণ ওনাকে দেখেই তো এসেছিলাম তৃণমূল কংগ্রেসে। এবং আমি এখানে নেতা বলতে মদন মিত্রকে ভাবি। আমি কিন্তু আপনি যে বললেন গোপাল সাহা বা যার কথাই বললেন, আমি কিন্তু তাদেরকে সামনাসামনি একটা নেতা হিসেবে যেটা কাজ করার আমি কিন্তু করতে দেখি, যেটা মদনদাকে দেখেছি, ঠিক আছে। তো আমি শুধু এখন কামারহাটিটাকে নিয়ে আসছি, যেহেতু কামারহাটি থেকে আপনার উত্থান, সামনে লোকসভা ভোট রয়েছে। ভোটের নিরিখে কামারহাটিতে আপনি যেহেতু এখন বিজেপিতে গেছেন, হয়তো বলবেন যে বিজেপি ভালো জায়গায় রয়েছে। তো কামারহাটির তৃণমূল আর বিজেপির সমীকরণটা, কামারহাটিতে আবার সিপিএমও রয়েছে, কামারহাটি মানুষ কাকে ভোট দেবে এবং কেন ভোট দেবে যদি একটু বলেন? এটা শুধু কামারহাটি বলে না, এটা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে, যে মানুষ কিন্তু সবাই বুঝতে পারছে যে ক্ষমতায় কারা আসবে, আবার প্রধানমন্ত্রী কে হবে, এবং কামারহাটির মানুষও সেই একই এর মধ্যেই কিন্তু পড়ছে। হ্যাঁ, তারা চাইছে যে উন্নয়ন হোক, কাজ হোক। কারণ এটা কিন্তু ওই পৌরসভার ভোট না, যে একটা ব্যক্তিকে পার্সোনালি দেখে ভোট হচ্ছে। হ্যাঁ, এটা বিধানসভাও না, একটা রাজ্যকে দেখে ভোট হচ্ছে। এটা হচ্ছে একটা লোকসভা, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। এবং কাজটাও কিন্তু সেইভাবে আছে। নরেন্দ্র মোদী কিন্তু আজকে মেজরিটি নিয়ে কিন্তু ক্ষমতায় আসবে, সবাই জানে। এবং এখানে যদি প্রথম কথা তো পাবে না তৃণমূল বেশি সংখ্যায় সিট, যেটা আমি অ্যাজাম্পশন করছি এবং নিউজ চ্যানেলও দেখাচ্ছে, ঠিক আছে। তো বেশিরভাগ কিন্তু বিজেপি পেতে চলেছে। তৃণমূল যদি পায়ও, সেক্ষেত্রে কিন্তু আমি মানুষকে একটা কথাই বলবো, যে আমাদের মেনলি দরকার কিন্তু কাজ, যে সেন্ট্রাল থেকে কারা কাজটা নিয়ে আসবে। এই যে ধরুন মেট্রোর কাজ হচ্ছে বা বিভিন্ন সড়ক যোজনার কাজ হচ্ছে, বড় বড় অনেক কিছু হচ্ছে, অনেকেই হয়তো বুঝছে না যে কোথা থেকে কাজটা হচ্ছে। হ্যাঁ, অনেকেই ভাবতে হচ্ছে মমতা ব্যানার্জি করছে। এই 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছিল, তো এই যে তাহলে তো আপনার মানুষের যে টাকাগুলো আটকে রাখা, সেটা তো টিএমসিরাই বা তৃণমূল কংগ্রেসই তো সেই টাকাগুলোকে নেবার জন্য ওই মমতা ব্যানার্জি বলছে টাকা যদি না আসে ওই 100 দিনের কাজে কবে আর 1 মাসের মধ্যে ডিসবার্স করবে বা ভোটের পরে সে ডিসবার্স করবে বলেছে প্রতিশ্রুতি দিচ্ছে মমতা ব্যানার্জি। তো সেই জায়গা থেকে যে লড়ার জন্য কেন্দ্রের বিজেপির যে বঞ্চিত মানুষদের লড়ার ক্ষেত্রে তো তৃণমূলের সাংসদই পারে সেই লড়তে, সাংসদকে কথা বলতে, কি বলবো? দেখুন, তৃণমূলের তো সাংসদদের তো দেখলাম আমরা 2009 থেকে তো সাংসদ দেখছি। হ্যাঁ, তো আজকে যদি আমিও সাংসদ হই, আমার তহবিলেও একটা টাকা আসবে, আমিও সেই টাকা ভাগ করে দেবো, ঠিক আছে। একটা কাউন্সিলরও সে 10খানা লাইট লাগিয়ে দেবে, কারণ তার তহবিলেও কিছু না কিছু আসবে। আমাকে দেখতে হবে যে সাংসদ হয়ে আমি সেন্ট্রাল থেকে কি আনতে পারছি, ঠিক আছে, এখানে কতটা কলকারখানাগুলো খুলতে পারছি। হ্যাঁ, কারণ এখানে আমরা যেমন আমি কামারহাটির ক্ষেত্রেই বলছি, ইমামি দেখছি, পানামা দেখছি, এগুলো বন্ধ হয়ে রয়েছে, ঠিক আছে। অনেক স্কুল যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে প্রচুর স্কুল আছে এখানে, যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেখানে একটা সাংসদ হিসেবে তো তাদের তো উচিত যে এইগুলো নিয়ে বসা। একটা ফান্ডের টাকা তো সবাই দিতে পারে, যেই যাবে সেই একটা ফান্ডে টাকা পাবে, সেটা ভাগ করে আমিও দিতে পারি, তুমিও দিতে পারো, ঠিক আছে। কিন্তু আমাকে দেখতে হবে এর বাইরে গিয়ে আমি কতটা কাজ করতে পারছি। সৌগত রায় তো লোকসভায় এক সময় 600 সাংসদ ছিলেন, তো তুমি সৌগত রায়ের আন্ডারে তোমার মানে সৌগত রায়ের আন্ডারে তুমিও কাজ করে, যেহেতু তুমি প্রাক্তন পৌরমাতা। তো এই ফান্ড রিলিজের জায়গা থেকে বা সৌগত রায়ের থেকে কাজ আদায়ের বিষয় থেকে কতটা তুমি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা পেয়েছো? প্রথম 5 বছরে আমি যখন আমি 2010-এ কাউন্সিলর হই, প্রথম 5 বছরে যখন ধরো প্রথমে আমরা একটা স্কুল করেছিলাম এখানে, আমার প্রাইমারি স্কুল যেটা ছিল গভর্নমেন্ট কোয়ার্টারে, এই স্কুলটার জন্য একটা ফান্ড দরকার ছিল, তখন 2 লাখ টাকা দিয়েছিলেন উনি ফান্ডে। তারপর হচ্ছে কিছু লাইটের জন্য যেটা ফান্ডেড দিয়েছিলেন, সেটা মিথ্যা কথা বলবো না, দিয়েছিলেন, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে তারপরে 2015-র পর থেকে আমি কিন্তু সেরমভাবে আর
মানে আমি পাইনি ওনাকে সেইভাবে। আমি যখন 17 নম্বর ওয়ার্ডে গেলাম, এবং আমাকে তো কাজ করতে দেওয়া হতো না ওখানে। 17 নম্বর ওয়ার্ডে আমাকে একরকম চেপে বসানো, একটা হাতে শুধু খাতায় কলমে কাউন্সিলর হয়ে থেকে গেছিলাম। আমি যদি বলতাম এই রাস্তা করব ওই রাস্তা করব, সেখানে চেপে দেওয়া হতো। হ্যাঁ, এবং সেখানে আমাকে কোনো রকম গুরুত্ব দেওয়া হতো না। তখন তো উন্নয়ন বলো মানে একাধারে উন্নয়ন হচ্ছে, সেটা তুমি আজ থেকে 5-7 বছর আগের কথা বলছি। তখন তো কামারহাটি বিভিন্ন জায়গায় উন্নয়ন হতো, মদন মিত্র নিজে ছিলেন, নিজে থেকে সব কাজ করতেন, তারপরেও কামারহাটি মানুষ বঞ্চিত হতো। আমি বঞ্চিত, দেখো বঞ্চিত তো হয়েছেই, ঠিক আছে। এবার আমি একটা কথা, আমি মদনদাকে নিয়ে একটা জিনিস বলছি যে আমি সামনাসামনি তো দেখেছি উনি কিছু হলেও মানুষের জন্য করেছেন, কিন্তু আমি আমার সাংসদকে দেখিনি, যেটা ঠিক আছে। হ্যাঁ, ওনাকে আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে এসছেন, হ্যাঁ, এসে বক্তব্য রেখে চলে গেছেন, এবং ভোটের সময় এসে বারবার পুরনো কর্মীদের খুঁজেছেন। কিন্তু পুরনো কর্মীরা মানে সারা বছর কি করছে না করছে, একটা অসময়ে তাদের চিকিৎসা বা তাদের পড়াশোনার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, তাদের কাজবাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার সাংসদকে পাইনি, সৌগত রায়কে পাইনি। তুমি যেভাবে বলছো যে যেভাবে আজকে মানুষের বিপদে অসুস্থতায় মদন মিত্র যেভাবে বিভিন্ন হসপিটালে এখানে ওখানে ভর্তি করিয়ে দিত, তাদের পাশে থাকতো, কেউ চাকরি হারাদের চাকরির ব্যবস্থা করে দিত, সাংসদ সৌগত রায়কে তোমরা সেভাবে পাও? পাইনি, পাইনি, আমরা পাইনি কিন্তু। হ্যাঁ, এবং পুরনো কর্মী যারা আছে ঘরে ঢুকে গেছে এখন, তারা মনের দুঃখে ঘরে ঢুকে গেছে, ঠিক আছে। তো আমার সাথে তো কথা হয়, মোটামুটি অনেকেরই কথা হয়, তাদেরও কিন্তু বক্তব্য একটাই যে আমরা যাব, কেন যাব? আমরা কি শুধু মার খাওয়ার জন্য যাব, বা আমরা অসময়টা যাব? আজকে অসময়, যেই সময় পতাকা ধরার লোক ছিল না, এই ওয়ার্ডে একটা পার্টি অফিস ছিল না, ঠিক আছে, সেই সময় কয়েকজন মিলে যারা সৌগত রায়কে নিয়ে 2009-তে এখানে ঘুরেছে, যারা ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছে, একটা লোক নেই এখন, ঠিক আছে। কেন নেই তারা? এটা সৌগত রায় তো আমাদের যে আমাদের সাংসদ তো একবার তো জানার চেষ্টা করতে পারত। যাদের নিয়ে মিটিং করছে তারা কিন্তু, আমি বলছি না নতুনরা আসবে না, অবশ্যই আসবে, নতুন আসবে বলে পুরনোদের ছুঁড়ে ফেলে দেবো, বা পুরনো আছে বলে নতুনদের ছুঁড়ে ফেলে দেবো, এই করলে তো চলবে না। এই করে কতদিন? ঠিক তাপসটায় যে বিজেপিতে ঢোকার সময় যে কথাটা বলেছিল, আচ্ছা, সৌগত রায় শেষ লোকসভা ভোটে 35,000 ভোটে কামারহাটি থেকে লিড পেয়েছে, 35 প্লাস 37,000 ভোটে কামারহাটি থেকে লিড পেয়েছে। তো সৌগত রায়কে জেতানোর জন্য প্রথম যে বিধানসভা থাকে সেটা হচ্ছে কামারহাটি। তো এইবারে তুমি যে কথা বলছো যে আস্তে আস্তে মানুষের ঘর থেকে সেভাবে বেরোচ্ছে না, কিন্তু আমরা দেখেছি ইফতার পার্টিতে সংখ্যালঘুদের 80-90% বা 100% বলতে পারো বিপুল হারে সৌগত রায়কে সাপোর্ট করেছে, বা বিভিন্ন জায়গায় ভিড় দেখতে পেয়েছি আমরা। তো সে জায়গা থেকে এইবারে কামারহাটি থেকে কতটা মানুষ লিড দিতে পারে? প্রথম কথা, কামারহাটি কিন্তু লিড দিয়েছিল তখনকার উন্নয়ন দেখে, মদন মিত্রকে দেখে, সৌগত রায়কে দেখে কিন্তু ভোটটা দেয়নি, ঠিক আছে, আর মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছিল। হ্যাঁ, তাহলে তো প্রত্যেকটা বিধানসভাতেই 35,000 37,000 হতে পারত, কারণ 7খানা কনস্টিটিউয়েন্সি আছে। কামারহাটি সব থেকে বেশি লিড দিল কেন? ঠিক আছে, কিন্তু কামারহাটির সাথে তো বঞ্চনা করা হয়েছে। আজকে যেমন আমি বলছি, আমার সাথে যেমন তৃণমূল কংগ্রেস বঞ্চনা করেছে, ঠিক আছে, তেমন এই যে তাপস দাসকে চলে গেল, কেন চলে গেল? ঠিক আছে, এটা 52 বছর ধরে। তাপস রায় তোমারও বিধায়ক ছিল? আমারও বিধায়ক ছিল, আমি যখন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। তো এবং তাপস রায় কিন্তু সেইভাবে বড়নগর বিধানসভাটাকে সেইভাবে ধরে রেখেছিল, ওখানে কিন্তু কোনো রকম কোনো দাঙ্গা কিছু কিন্তু হয়নি, যেমন মদন মিত্র এখানে ধরে রেখেছিল, ঠিক আছে। এখন তো মদন দা অসুস্থ, আমি ভগবানকে ডাকি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন, ঠিক আছে। কিন্তু তাপস দা চলে গেল কেন? কেন মানুষ এতদিন ধরে রাজনীতি করার পর যদি মিনিমাম সম্মানটা না পায়, সে কেন থাকবে? সবার একটা কথা, ইডি সিবিআই, তো আমি চলে গেলাম, আমার বাড়িতে তো ইডি সিবিআই আসেও না, এলে তাও বলতাম কিছু দিয়ে যান, কারণ আমার বাবা অসুস্থ, তো আপনারা এত চারিদিক দিয়ে আনছেন, একটু পারলে কিছু দিয়ে যান। হ্যাঁ, আমাকে তার টিউশনি করে খেতে হচ্ছে। তো অনেকেই তো ধরুন অনেক কিছু বলছে, আমি পোস্ট করাতে চোর, এই তোলাবাজ, অনেক কিছু বলেছে, কিন্তু এই 2 বছর আমি কি করেছি, কিভাবে আমি আমার বাবা অসুস্থ কিভাবে চলেছি, কেউ একবারও খোঁজ নিতে আসেনি কিন্তু, ঠিক আছে। সুতরাং কে কি বললো যায়। দমদম লোকসভার আন্ডারে 7টা বিধানসভা থাকে, তো স্পেসিফিক্যালি যদি তুমি একটু বলতে পারো যে সৌগত রায়ের এই যে 7টা বিধানসভা রয়েছে, কোন, যেহেতু তুমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্নভাবে তুমি পার্টির পিছনে অনেকটা সময় দিয়েছো, অনেক নবাগতা পৌরমাতা বা পৌর পিতার থেকে তুমি অনেক বেশি এক্সপিরিয়েন্স কাজের নিরিখে,
এবং সময়ও আমাদেরকে যথেষ্ট দিয়েছো। তো সেই জায়গা থেকে এই বিভিন্ন যে পৌরসভাগুলো রয়েছে বা বিধানসভাগুলো রয়েছে, সেই জায়গায় সৌগত রায়ের পরিস্থিতি কীরকম হতে পারে যদি ধরে ধরে বল। আমি যেমন পানিহাটির ক্ষেত্রে একটা কথা বলবো, যেহেতু পানিহাটি আমাদের কাছেই, পাশের একদম বিধানসভা, ওখানে যাই, ওখানে আমার বন্ধুরা আছে অনেকে। পানিহাটিতে শুনছি বোর্ড মিটিংই হয় না পৌরসভায়, ঠিকঠাক বোর্ড মিটিং হয় না, কর্মীদের সেইভাবে মানে বেতন পাচ্ছে না তারা, এবং পাচ্ছে না দেখে এই যে ডোর টু ডোর ময়লা নেওয়া, এই নেওয়া, জঞ্জাল পরিষ্কার, মানে মিনিমাম যে সেবাটা, সেটার থেকেও কিন্তু পানিহাটি বঞ্চিত হচ্ছে, এখনো হচ্ছে। হ্যাঁ, তো পানিহাটির অবস্থা আমি খুব একটা ভালো কিন্তু আমার নিরিখে আমি দেখছি না। এইবার আসি নর্থ দমদমের ক্ষেত্রে। তো নর্থ দমদম তো শুধু দেখছি ওই চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান বদল হয়ে যাচ্ছে, ঠিক আছে, কে চেয়ারম্যান হবে, ভাইস চেয়ারম্যান হবে, এতে ব্যস্ত। মানুষের জনগণের সেবাটা কখন করবে, ঠিক আছে। তারপর যদি আসি বড়নগর, আজকে বড়নগরে তাপসদা চলে গেল, তাপসদার জায়গায় কাকে দিল? এটা 52 বছরের অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব চলে গেল। আমি যেমন কিছুদিন আগে লিখেছি নায়ক নায়িকা নিয়ে লিখেছি, যে নায়ক নায়িকা তাহলে নায়ক একটা তৃণমূল থেকে একটা টলিমূল হয়ে যাক, টলিগঞ্জ পুরো একদম তুলে আনছে, ঠিক আছে। তো সবাই তো দেখেছে মিমি নুসরাত ছিল, তারপরে তাদেরকে সরিয়ে দিল কেন? তারা তো কাজ করেছে, তারা যদি কাজ করতো সরিয়ে দিত কেন? তো সব তো ওই মুখ দেখে হবে না, যখন রোদে গরমে বেরোতে হবে তখন কিন্তু তারা ওই মেকআপ বক্স নিয়ে ঘুরতে পারবে না। মেকআপে কিন্তু রাজ্য চলবে না, তারা যে কাজটা করছে সেটা চলুক, কিন্তু রাজ্য কিন্তু মেকআপে চলবে না। তার এগেনস্টে যিনি আমাদের, আমি যে বিজেপি, যাকে আমি খুব শ্রদ্ধা করি, এবং তিনিও একসময় তৃণমূলের ছিলেন, সজল ঘোষ, ঠিক আছে, সজলদার ওই প্রচারেও বেরোচ্ছি, সারাও পাচ্ছি, দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের ঘরে পর্যন্ত পৌঁছে যাচ্ছেন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়াও দেখতে পাচ্ছি। ওই শুধুমাত্র সেজে গুজে ঘুরলে কিন্তু হবে না, মানুষও এখন বুঝে গেছে যে কোথায় দিলে আমার কাজটা হবে, ঠিক আছে। আর কামারহাটির ক্ষেত্রে যেটা বলছি, কামারহাটি কিন্তু 2021-এর পর থেকে চিত্রটা একটু চেঞ্জ হয়েছে। 2021-এ যেমন মদনদা থাকলে একটা ব্যাপারটা, মদনদা এখন অসুস্থ, এই জায়গাটা আমি একটা শূন্যতা দেখতে পাচ্ছি, কিন্তু কামারহাটি সেই একতা কিন্তু নেই। আগে যে একতা দেখেছি সেই একতা কিন্তু দেখতে পাচ্ছি না। মজুমদার অবর্তমানে সোম মিত্র, তারপরে বিভিন্ন সিআইসিরা, চেয়ারম্যানরা, এরা মিললে কি সেই জায়গাটা পূরণ করতে পারবে না, কি মনে হয়? আমার মনে হচ্ছে পারবে না, আমার মনে হচ্ছে পারবে না, কারণ সেই সাংগঠনিক ক্ষমতা কিন্তু যাদের নাম তুমি করলে, আমি কাউকে ছোট করেও বলছি না, কিছু না, এই সাংগঠনিক ক্ষমতা কিন্তু নেই। যেই সংগঠনে মদন মিত্র এখানে করেছে এই ক্ষমতা কিন্তু নেই। আগের বার সব থেকে বেশি ভোটে লিড দিয়েছে কামারহাটি মিউনিসিপ্যালিটি, এই কামারহাটি বিধানসভা। এই কামারহাটি বিধানসভা যদি 37,000-এ লিড দিয়ে থাকে, সেটা কিন্তু -27,000 হতে বেশিক্ষণ সময় লাগবে না। লোকসভা ভোটে যখন নরেন্দ্র মোদী দাঁড়ানোর আগে বলে দিয়েছিল যে প্রত্যেকের কাছে কালো ধন ফিরিয়ে দেবো, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে আমি দেবো। এইবারের ইলেকশনের আগে বলছে, মোদী বলছে যে এই যে ওয়েস্ট বেঙ্গলে ইডি সিবিআইয়ের থেকে যে টাকা এসছে, 35,000 কোটি টাকা রয়েছে, সেটা ইলেকশনের পরে নতুন কোনো রুলস করব যাতে পশ্চিমবঙ্গের গরিব মানুষের কাছে ফিরিয়ে দিতে পারা যায়। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছে যে এইগুলোর মোদির কথা মনে হচ্ছে রাজনৈতিক গিমিক। ঠিক, কিন্তু মমতা ব্যানার্জি করে দেখি যে 500 টাকার যে লক্ষ্মীর ভাণ্ডারটা রয়েছে সেটা 1000 টাকায় করে দিয়েছে। মানুষ, ঘরের মেয়েরা, বিশেষ করে দমদম লোকসভা, যেহেতু দমদম লোকসভা নিয়ে কথা বলছি, দমদম লোকসভায় কিন্তু মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের থেকে বেশি। তো সেই জায়গা থেকে কেন্দ্র করে মানুষ যখন, মহিলারা যখন ভোট দিতে যাবে, তখন কি দেখবে যে সে 1000 টাকা করে পাচ্ছে, তার একই বাড়ির হয়তো একাধিক ব্যক্তি, একাধিক মহিলা 1000 টাকা করে পাচ্ছে। এর সাথে তো বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই বিভিন্ন রকম ভাতা তো আছেই। তো এইটাকে একটা বড় এফেক্ট করবে না রাম মন্দির, যেরকম কালকেই রামনবমী গেল, রাম মন্দিরটাতে এবার এফেক্ট করবে। কে টিআরপি বেশি খাবে, কার দিকে বেশ করে মানুষ ভোটটা দেবে এবার মনে হয়? রাম মন্দির তো এখন এফেক্ট তো করে ফেলেছে, টিএমসি কেও এফেক্ট করে ফেলেছে। কালকে তো জয় শ্রীরাম টিএমসি মিছিলে করছিল, এবং তন্ময় ভট্টাচার্যকেও দেখা, বামেরাও কিন্তু এখন রাম জয় শ্রীরাম করছে, তন্ময় ভট্টাচার্যকেও দেখা গেছে কিন্তু জয় শ্রীরাম করতে, হ্যাঁ, রাম মন্দিরকে। তো রাম মন্দিরটা এফেক্ট, নাম যা এফেক্ট করার ওটা আগেই করে দিয়েছে, ঠিক আছে। তো এবার হচ্ছে যেটা বলি, নরেন্দ্র মোদীর যেটা বললে, যে যেটা দেবে বলেছিল পরে দেয়নি, এবার অনেক কিছু না আমরা জানতেও পারছি না, যে সেন্ট্রাল গভর্নমেন্টের কি কি প্রজেক্ট আছে যেগুলো অনেক রাজ্য পাচ্ছে কিন্তু আবার অনেক রাজ্য পাচ্ছে না। যেমন আয়ুষ্মান ভারত আছে, এরকম অনেক কিছু আছে। কেন আমরা পাচ্ছি না? এটা তো আনার দায়িত্ব আমাদের সাংসদের, তাদের তো এইটা আনার দায়িত্ব যে আপনি অন্যান্য রাজ্যে দিচ্ছেন, এই রাজ্য পাচ্ছে না কেন।
এই রাজ্য পাচ্ছে না, এটা ফেলিওর, তো সাংসদরা ফেলিওর। ঠিক আছে, আজকে যদি বিজেপির সাংসদরা আসে, আমি আশা করব তারা তো এটা অন্ততপক্ষে নিয়ে আসবে। এবং এই যে বললে যে কালো টাকা যেটা তোলা হয়েছে, এটা দেবে কি দেবে না এটা তো ভোটের পরে দেখা যাবে, দেবে কি দেবে না। কারণ আমি তো সবে বিজেপি জয়েন করেছি, এবং বিজেপি জয়েন করেছি আমার এই কারণে জয়েন করেছি, কারণ আমি মমতা ব্যানার্জিকে দেখে যেমন জয়েন করেছিলাম একটা অন্যরকম আশা নিয়ে যে একটা পরিবর্তন হবে। আমরা তো সিপিএম এর সময় পড়াশোনা করেছি, তখন একটা কথা বলতাম, ইংরেজি কেন তুলে দেওয়া হলো, ইংরেজি কেন তুলে দেওয়া হলো, এই সরকার এসে হয়তো আরো ভালো কিছু করবে। এখন দেখছি পড়াশোনাটাই তুলে দিচ্ছে। তো মমতা ব্যানার্জিও বলেছিল ডবল ডবল চাকরি হবে। তো আমার যেমন বয়সটা পেরিয়েই গেল, চাকরির সরকারি চাকরির বয়স পেরিয়ে গেল, পরীক্ষা দিয়েই যাচ্ছি, ঠিক আছে। তো ডবল ডবল চাকরি জায়গায় তো চাকরি বিক্রি হয়ে গেল, এটা তো আমরা চাইনি। তার জন্য তো মমতা ব্যানার্জি বেকার ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, একাধিক মেয়েদের 25 বছরের পরে বিয়ের জন্য পয়সা দিচ্ছে, বিভিন্ন হারে এক একজন কিন্তু মমতা ব্যানার্জির সরকারের থেকে বিভিন্নভাবে ভাতা বা অনুদান পাচ্ছে। তো চাকরির অবস্থা খারাপ বলে এই অনুদানগুলো পাচ্ছে, সেগুলো তো মানুষ অস্বীকার করতে পারে না। অনুদানে কিন্তু পেট চলে না, ঠিক আছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকায় কিন্তু আমার সংসার চলবে না, ঠিক আছে। বার্ধক্য ভাতা কিন্তু হ্যাঁ, কারোর হয়তো একটা ওষুধের খরচা হতে পারে, যে আমার 1000 টাকা একটা ওষুধের খরচা আসছে, ঠিক আছে। একটা বয়স্ক লোকের একটা পকেট মানি হতে পারে, সেটা দিয়ে কিন্তু সংসার চলে না। কিন্তু বাড়ির যদি একটা লোক ভালো চাকরি করে, তাহলে কিন্তু পুরো সংসারটা চলে। তো এতগুলো শিক্ষিত বেকার যারা বসে ধর্ণা দিচ্ছে এতদিন ধরে, যাদের কোনো চাকরি নেই, এবং চাকরির টাকা এই যে শিক্ষা বিক্রির টাকা এই যে আমাদের এই 16 নম্বর ওয়ার্ড থেকেই পাওয়া গেল, ক্লাব টাউন হাইটস থেকে, হ্যাঁ, তো এত টাকা পাওয়া গেল, ঠিক আছে। সেগুলো তো আর আমরা অস্বীকার করতে পারছি না যে এত টাকা পাওয়া গেল, তো চোখেই দেখেনি অত টাকা, গুনে শেষ করতে পারছে না। তো সুতরাং হচ্ছে মানুষ ভাতার থেকে কিন্তু বিশেষ করে শিক্ষিত মানুষ, মানে যারা শিক্ষিত, আমি তাদেরকে ছোট করব না, তাদের কথা হচ্ছে তারা হয়তো নাকি সুযোগ পায়নি শিক্ষার, ছোটবেলা থেকে এমন অভাব দেখেছে, ঠিক আছে। কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু চাকরি চায়, তারা কিন্তু ভাতাটা চায় না, হ্যাঁ, আর শিক্ষাটা চায়, সুচিকিৎসা চায়। এই যে আজকে সাগর দত্তের কথা, সাগর দত্ত একটা সুন্দর একটা হসপিটাল হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানে কোনো আলাদা করে একটা নিউরোর যে ডাক্তার বসবে, একটা ঠিকঠাক যে মানে কি বলবো ঠিকঠাক অপারেশনের সেই রকম সরঞ্জাম নেই, কিছু নেই, লোককে সেই প্রাইভেটে দৌড়াতে হচ্ছে। এখন শিক্ষার এমন অবস্থা, কেউ আর সরকারি স্কুলে দিচ্ছে না, ঠিক আছে। যারা সরকারি চাকরি করে তারা কিন্তু সরকারি স্কুলে দিচ্ছে না, তারা প্রাইভেটে দিচ্ছে কেন? হ্যাঁ, তো এই জায়গাগুলো তো ভাবতে হবে। প্রাইভেটে পড়ানোর ক্ষমতা কজনের আছে, কটা মানুষের আছে? লক্ষ্মীর ভান্ডার দিয়ে প্রাইভেটে পড়াতে পারবে? তুমি বলো আমাকে, পড়াতে পারবে কি লক্ষ্মীর ভান্ডার দিয়ে? ওই আর কি, ওই হাত খরচের টাকাটা আসতে পারে, কিন্তু এটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, একদম কার্ভটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। এটা যদিও এইগুলো রাজ্য সরকারের প্রকল্প এবং বিধানসভার ক্ষেত্রে এটা এফেক্ট করে থাকে। তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে তোমার সজল ঘোষের সাথে তুমি প্রচারে যাচ্ছ, বড়নগরে যাচ্ছ, কামারহাটিতেও বেশ কয়েকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছ, তো মানুষের অনুভূতি কি আছে? আর প্রাক্তন তৃণমূলী সজল ঘোষ বিজেপিতে আসার পরে সজল ঘোষের প্রচার যেগুলো হচ্ছে, যে ধরনের উনি প্রচার করছেন, যে মানুষকে বলছে যে বিশ্বাস না হলে 2 বছরের জন্য, আর তো 2 বছর আমি আছি, 2 বছরের জন্য ভোট দিন, তারপরে নয় বদলে দেবে, যে ভালো সুস্পষ্ট বক্তা হিসেবে সজল ঘোষকে সবাই চেনে। তো সেই জায়গা থেকে সজল ঘোষের মতন একজন নেতাকে তুমি তোমার অভিভাবক হিসেবে পাওয়া, গাইড হিসেবে পাওয়া, তো তোমার আগামীর ভবিষ্যৎটা কি আরো বেশি ভালো করে গুছিয়ে নিতে পারবে, কি মনে হয়? গোছানোর জন্য যদি করতাম, তাহলে কিন্তু আমি আজকেও টিউশনই করতাম না 12 বছর পরে, হ্যাঁ, তো অনেক কিছু করে ফেলতে পারতাম। সত্যি কথা বলতে দেখো, আমি যখন এসছিলাম, আমি না কাজ করে আমি জানতাম যে এটা পলিটিক্স মানে তৃণমূল সিপিএম এর একটা আর মেন হচ্ছে কাজ করতে হবে। তো কাজটা 5 বছর করতে পেরেছি, তারপরে আমাকে অনেকে চেপে দিয়েছে, তারপর আর চাইলই না, তৃণমূল দরকার নেই, ঠিক আছে। মেন কথা হচ্ছে কাজ করতে চাই, সোজা কথা। তো কাজ করার জন্য আমাকে যেভাবে ডাকবে আমি কিন্তু আছি, এবং বিজেপির সাথে আছি। কারণ এই যে রামকৃষ্ণ দেবে, আমার মাথার ওপর ছবি ঝোলানো আছে রামকৃষ্ণ দেবে, বলেছে যত মত তত পথ, ঠিক আছে। যখন তোমার মত চেঞ্জ হচ্ছে, তোমার পথটাও চেঞ্জ করো। যখন আমরা দেখি যে প্রচন্ড জ্যাম হয়ে গেছে, তখন কিন্তু আমরা একটা বাইলেন নিই। তো আমাকে যখন যেতে দিচ্ছে না, আমাকে কিছু করতে দেবে না, আমাকে আমাকে বসিয়ে দেবে, আমি কিছু আবার করতে গেলেও আবার প্রবলেম, অন্য জায়গায় করতে গেলে। আমি তো বসে থাকার মেয়ে নই, বসে থাকবো না, ঠিক আছে। আমি তো আমারটা আমি কাজ করবো। কিভাবে করব? সাধারণ মানুষ
জানে, যারা আমাকে দেখেছে এতদিন ধরে, এবং আমি যখন বেরোই আমি মানুষের আশীর্বাদটা পাই। তৃণমূলের 5টা ভালো দিক, 5টা খারাপ দিক যদি বলো। দেখো, ভালো দিক যেটা বলবো আমি, সেটা হচ্ছে, আমি প্রথম দিককার কথা বলবো, মানুষের সাথে মিশে গিয়ে কাজ করেছে। এটা কাউকে জিজ্ঞাসা করতে হয়নি, যেটা সিপিএম এর ছিল, যে এখানে করতে গেলেও তাদের এই এর থেকে ডিসিশন নিতে হবে, তার থেকে নিতে হবে, হ্যাঁ, এইগুলো। তারপর এসে দেখেছিলাম দিদি যখন উন্নয়নগুলো করেছিল, রাস্তাঘাট এগুলো করেছিল, হ্যাঁ, এই উন্নয়নগুলো দেখেছি। তো কটা হলো ভালো দিক? মোটামুটি দুটো হলো। আর ভালো দিক বলতে পারো, মানে আমি প্রথম দিককার কথা বলছি, আমার ভালোই ছিল, 2015-16 অব্দি কিন্তু ভালো ছিল। আর বেশি আমি অত মাথায় নিয়ে বলতে পারছি না। কিন্তু যেটা আমার খারাপ লেগেছে, প্রথম যেটা খারাপ লেগেছে, সেটা হচ্ছে চাকরি চুরি। ঠিক আছে, আমরা ভেবেছি যে এতদিন হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশন সিপিএম এর সময় তো প্রত্যেক বছর হতো, ঠিক আছে, আমি তৃণমূল করতে পারছে না কেন প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, প্রত্যেকটা পরীক্ষা। আগে যেমন রাইসে যেমন ভিড় হতো আমি দেখতাম, WBCS, মানে এখন মানুষ বলছে আমি পড়াশোনা করে কি করব, আমার কি হবে, আমি টাইমে ফার্স্ট ক্লাস করে বসে আছি, ঠিক আছে, কি করলাম, বাড়িতে বসে বসে অনার্স পড়াচ্ছি। শিক্ষিতরা কোথায় যাবে? সবাই তো নেতাদের পেছনে তেল দিয়ে চলতে পারবে না, তাই না? এখন দেখা যাচ্ছে তৃণমূলের যেটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে, যে যত তেল দিতে পারবে সে তত এগিয়ে যেতে পারবে। সবার পক্ষে তো তেল দেওয়া সম্ভব নয়। আমি খারাপটাকে খারাপ, ভালোটাকে ভালো যদি না বলতে পারি, হ্যাঁ, আমি যদি আমার মতামত নিয়ে আসবে, নেবে না আমার মতামত, ঠিক আছে। তারপর হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, ঠিক আছে, চিকিৎসা ব্যবস্থায় সেই মানুষ আবার সেই প্রাইভেটেই যাচ্ছে। কজনের ক্ষমতা আছে প্রাইভেটে গিয়ে 1 লাখ টাকা খরচা করার? তুমি স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়েছো, স্বাস্থ্যসাথী কার্ডটা প্রয়োগ করবো কি করে? নিচ্ছে না তো কোনো হসপিটাল, সেটাও করতে গেলে আবার নেতা ধরতে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োগ করতে গেলে, ঠিক আছে। 3জন ব্যক্তির নাম বলছি, তার সম্পর্কে দু একটা কথা বলো। একটা হচ্ছে অর্জুন সিং, একটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একটা হচ্ছে তাপস রায়। যেমন অর্জুন সিং এর ক্ষেত্রে আমি বলবো, কারণ আমি তো ব্যারাকপুরের ওদিকে বেশি গিয়ে কোনোদিন রাজনীতি করিনি, এটা বলতে পারি উনি একজন লড়াকু নেতা, ঠিক আছে। তো ওনাকে যেরকম ভাবে বলা হয়েছিল, উনি এলেন না, ওনাকে দেওয়া হলো না সাংসদের টিকিট, উনি আবার গেলেন বিজেপিতে, ওনাকে দেখে কিন্তু অনেকটাই চলে। এবং আমার যেটা মনে হয় ওনার মধ্যে, মানে যেটা মনে হয়েছে, ঠিক আছে, ওনার মধ্যে একটু ওই মানুষকে করার মানে মানসিকতাটা আছে, যে আমি আছি তোমার পাশে, এইটা বলার মতো মানসিকতা আছে। আমি অর্জুন সিং সম্পর্কে এটাই বলবো, ঠিক আছে। তাপস রায়কে বলবো সাংগঠনিক দিক থেকে দাদা অনেক স্ট্রং, ঠিক আছে, কারণ আমিও তো ওনার আন্ডারে প্রায় 15 থেকে 22 অব্দি, আমাদের তো ইলেকশন 22-এ হলো, করোনার জন্য হলো না। এবং একটা মনে হয় মাথার উপর একটা গার্জিয়ান একটা ছাতা আছে, হ্যাঁ, এটা আমার মনে হয়েছে। সবাই মানে ওনার ওপর দিয়ে যাবে, বা উনি পার্টিকুলারলি কাউকে আলাদা করে দেখবে, এরকম আমি কিন্তু দেখিনি, ঠিক আছে। এবার যারা অনেকেই আছে তাপসকে ছাড়তেই চাইছে না, তারা আবার এখন সায়ন্তিকাকেও ছাড়তে চাইছে না, হ্যাঁ, ঠিক আছে। যারা ছাড়তে চাইছে না তারাই আবার বেশি সায়ন্তিকাকে কিন্তু ধরেছে, আবার সায়ন্তিকা যদি না থাকে আবার আরো আরেকজনকে ধরবে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, ঠিক আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি অন্যরকম ভাবে শ্রদ্ধা করি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় না থাকলে কিন্তু আমরা এই চুরি চামারিটা বুঝতে পারতাম না। উনি যেভাবে সামনে নিয়ে এসছে, ঠিক আছে, এটা বুঝতে, ওনাকে শ্রদ্ধা করি, ওনার কথাবার্তা সবকিছু, হ্যাঁ, ওনাকে আলাদাভাবে শ্রদ্ধা করি। এবং ওনাকে দিয়ে সব থেকে বাজে লাগে যে ওনাকে দিয়ে যে এই যে মিমগুলো করানো হয়, হ্যাঁ, একটা বিচারপতি, প্রথম কথা, একটা শিক্ষিত মানুষ, তাকে তো আমি আজে বাজে কথা বলতে দেখিনি কখনো, ঠিক আছে। ওনাকে অন্যরকম ভাবে শ্রদ্ধা করি। পড়াশোনার দিক দিয়ে একটা তার লেভেলটা আলাদা টোটালি। মদন মিত্রকে আমি আমার নেতা মনে করি, ঠিক আছে। এবার আমার হতেই পারে আমার মতামত মিলছে না, দাদা একদিকে আমি একদিকে। আমার বাড়িতে যদি আমার দাদা, আমার নিজের দাদা যদি আজকে বলে না আমি তৃণমূলকেই ভোট দেবো, আমার বাবা যদি বলে আমি তৃণমূলকেই ভোট দেবো, আমি তো আমার বাবার বিরুদ্ধে, তুমি তোমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করো। যেমন মদনদাকে আমি মনে করি আমার অভিভাবক ছিলেন, থাকবেন, এবং দাদার আমি সব থেকে বড় কথা সুস্থতা কামনা করি। দাদাকে আমি এই অবস্থায় দেখতে পারি, খারাপ লাগে। অভিষেক ব্যানার্জি, ওনার সম্পর্কে কিছু বলার নেই, কারণ আমার পরে এসছে উনি, ঠিক আছে। এখন পেছনে এখন পিসির যদি লোগো থাকে সে অনেক কিছু করতে পারে, ঠিক আছে। তারপরে ওনার সম্পর্কে যা যা দেখছি, বা কিছু বিভিন্ন কেলেঙ্কারি দেখছি, এই দেখছি, তো আমার ওই বললাম এই মমতা ব্যানার্জি সম্পর্কে যে রেসপেক্টটা আছে আমার
মানে অভিষেক ব্যানার্জি সম্পর্কে সেটা নেই। আমার মনেই হয় না উনি একজন নেতৃত্ব, আমার মনে হয় না। প্রশান্ত কিশোর সর্বশেষ সাক্ষাৎকারে বলেছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো আসন পাবে। অভিষেক ব্যানার্জি তার কাউন্টারে বলেছিল যে প্রশান্ত কিশোর ওভার হাইপ। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? ওভার হাইপ বলছে, আবার প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছিল 2021-এ। হ্যাঁ, দিদিকে বলো, হ্যাঁ এই সেই, তো প্রশান্ত কিশোরকে নিয়ে তাহলে মাতামাতিটা করেছিল কেন? হ্যাঁ, এবার ওনাদের পরে বললেই ভালো আর বিরুদ্ধে বললেই, মানে উচিত কথা বললেই খারাপ, এটা তো জানি আর কি। ঠিক আছে, ব্যাপারটাই প্রশান্ত কিশোর যেটা দেখছে সেটা বলেছে, আমার যেটা মনে হয়েছে উনি সেটা বলেছে। এবং 2021-এ কিন্তু প্রশান্ত কিশোরকে তাহলে এত টাকা পয়সা খরচ করে তাকে নিয়ে আসার দরকার কিছু, এটা ওগুলো সাধারণ মানুষের পেছনে খরচা করতে। তোমাদের যেহেতু তুমি এখন বিজেপিতে যোগদান করেছো, শিলভদ্র দত্তকে দাঁড় করানো হচ্ছে দমদম লোকসভা থেকে। আম আদমি বা রাজনৈতিক ব্যক্তিত্বদের কিছু কিছু জনের বক্তব্য রয়েছে যে প্রতিযোগিতা টাফ হতো যদি শিলভদ্রর বদলে সজল ঘোষ বা অন্য কোনো ভালো নেতৃত্বকে দিত। এখানে শিলভদ্র দত্তকে দিয়ে জায়গাটা লোকসভায় অনেকাংশে তৃণমূলের প্লাস পয়েন্ট হয়ে গেছে এবং প্রায় জয়টা হাতে করে বিজেপি তুলে দিয়েছে তৃণমূলের কাছে। কি বলবে এই কথা? না, এখানে প্রথম কথা বলি, শিলভদ্র দত্ত কিন্তু আবার অনেকেরই নেতা। অনেকেই আমাদের এখন আছে যাদেরকে আবার শিলভদ্র দত্ত হাত দিয়ে তারা এসছে। ঠিক আছে, তো তিনি হয়তো বাজে কথা বলতে পারে না বলে তাকে হাইলাইট করা হয় না। তিনি যদি অনেক আজে বাজে বকতে পারতো, হ্যাঁ, তাহলে নাচতে পারতো, তাহলে হয়তো হাইলাইট হতো। ঠিক আছে, লিডার তো তৈরি করা যায় না, লিডার ইনবর্ন। তো সেই জায়গা থেকে অ্যাজ এ লিডার হিসেবে শিলভদ্র দত্তকে কি সৌগত রায়ের এগেনস্টে রাখা যায়? ব্যক্তি হিসেবে আমি বলছি, পার্সোনালিটি দিকে বলছি। আমি আবারও বললাম, আমি সৌগত রায়কে আমার লিডার মনে করি না। ঠিক আছে, লিডার হবে, আমি লিডার কাকে মনে করব? আমার গার্জিয়ানের মতো হবে। এ শুধু মানে কি বলবো, শুধু অনুষ্ঠানে আসবে চলে যাবে, ফিতে কাটবে। এই ভোটের সময় যেমন রূপরেখা তৈরি করে দেবে যে এইভাবে প্রচারে যেতে হবে, সেভাবে মানুষেরও বিভিন্ন প্রয়োজনে তার পাশে থাকতে তার পাশে থাকতে হবে, তবেই সে নেতা। ঠিক আছে, এবং শিলভদ্র দত্তর সাথে তো আমি কয়েকটা জায়গায় গেছি এবং তার বক্তব্য শুনেছি, তার মধ্যে একটা মার্জিত ব্যাপার আছে। ঠিক আছে, তো মানুষ, সত্যি কথা বলতে, প্রত্যেকটা লোকসভা কেন্দ্রেই ম্যাটারটা কিন্তু মোদি, নরেন্দ্র মোদি। মানুষ কিন্তু নরেন্দ্র মোদিকে দেখে ভোটটা দেবে। ঠিক আছে, বিভিন্ন ব্যানারের মধ্যে লিখে দিয়েছে মোদি গ্যারান্টি। মোদি গ্যারান্টি, নরেন্দ্র মোদিকে দেখে ভোটটা দেবে, কাজ দেখে ভোটটা দেবে। তার মানে তুই বলতে চাইছিস যে মোদি গ্যারান্টি এবার ফিকে হয়ে যাবে সব কেন্দ্রেই আমি প্রার্থী মমতা ব্যানার্জির এই ট্যাগলাইন? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই তাই। যেমন কিছুদিন আগে আমি একটা লিখেছিলাম, এই নিয়ে আবার অনেক কথা বলেছিল, যখন ওই যে সব কেন্দ্রে যখন জিতছে তখন বলছে মুখ মমতা ব্যানার্জি। আর কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাইট দিল, যে ওয়ার্ডে হারবে সেই ওয়ার্ডের কাউন্সিলরকে সরিয়ে দেওয়া হবে, এই হবে, অনেক কিছু বলেছে। ঠিক আছে, তো হারলে কাউন্সিলরের দোষ আর জিতলে তোমাদের জিত, মমতা ব্যানার্জির মুখ। হ্যাঁ, তো এখানে নরেন্দ্র মোদীকে দেখেই মেনলি ভোটটা হবে। বিজেপি থেকে কিন্তু এটা বলেনি যে এই ওয়ার্ড হেরে গেলে একে এইরকম শাস্তি দেওয়া হবে এই সাংসদকে, কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছে। আমরা তৃণমূল বিজেপির কথা বলতে বলতে সিপিএমটাকে ভুলে গেছিলাম। সিপিএম এরও কিন্তু সুজন চক্রবর্তী দমদম লোকসভায় কিন্তু ভালো ফাইট দিতে পারে। আগের বারে 16,000 ভোট পেয়েছিল হচ্ছে সিপিএম, তো এবং প্রায় 50,000 ভোটে টিএমসি, 50,000-এর অধিক ভোটে টিএমসি জয়লাভ করেছিল দমদম লোকসভা থেকে। সুজন চক্রবর্তীর মতো নামজাদা সিপিএমের এমপি এই দমদম লোকসভা থেকে দাঁড়ালে এবং যদি 25,000-এরও বেশি ভোট নিজের দখলে নিয়ে নেয়, এই ভোট কাটাকাটিতে টিএমসি ভালো জায়গায় চলে যাবে নাকি মনে হয়? ভোট কাটাকাটি এখন দেখতে হবে টিএমসির লোকেরা বিজেপিতে দিচ্ছে না, বিজেপির লোকেরা টিএমসিতে দিচ্ছে না, সিপিএম এর লোকেরা ঠিকঠাক সিপিএম এর জায়গায় দিচ্ছে। ঠিক আছে, অঙ্ক অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে তাহলে অনেক কিছু নিয়ে বসতে হবে, মানে পুরো একটা গাণিতিক বিষয় হয়ে গেছে হচ্ছে দমদম। ঠিক আছে, বিশেষ করে সুজন চক্রবর্তী আসায় মানুষ আরো ভালো করে বুঝে গেছে যে তৃণমূলকে জেতানোর জন্যই এসছে উনি, নালে এত দূরে আসে কেউ? হ্যাঁ, আমার পিসির বাড়ি ছিল যাদবপুর, যেতে অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, তো যাদবপুর থেকে এত দূর থেকে উনি এসছেন। হ্যাঁ, এখন তো অনেক ইয়ে হয়ে গেছে, সেন্ট্রালের মেট্রো রেল হয়ে গেছে, পরিবহন ব্যবস্থা মমতা ব্যানার্জি রাস্তাঘাট এত উন্নয়ন করেছে, তো সেই ঘন্টা তো কয়েক মিনিটের ব্যাপার হয়ে যাবে। আমি বলছি উনি যাদবপুর থেকে এখানে চলে এলো। হ্যাঁ, এমনি এমনি চলে এলো, তারপরে ইফতার পার্টিতে দেখা যাচ্ছে, একসাথে দেখা যাচ্ছে। হ্যাঁ,
আমাদের ইন্ডিয়া জোটে শরিক তো। হ্যাঁ, শরিক তো অবশ্যই, হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝে গেছে, এবং যারা সত্যিকারের যারা কমিউনিস্ট তারাও কিন্তু বুঝেছে যে কেন এখানে এসছেন, উনি কি করতে এসছেন। কারণ মানে সিপিএম তো আর আসবে না, দেখা যাচ্ছে এখন কতটা তৃণমূলকে সুবিধা করে দেওয়া যেতে পারে, এই জন্য আর কি উনি এসছেন। আমার একটা শেষ প্রশ্ন রয়েছে দিদি, যে তৃণমূল যেহেতু এটা বিধানসভা নয়, তুমি বলছো তৃণমূলকে ভোট দেওয়া উচিত হবে না, কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার যাই ফ্যাসিলিটি হোক সেটা বিধানসভা ওরিয়েন্টেড বা মমতা ব্যানার্জি ওরিয়েন্টেড, টিএমসি ওরিয়েন্টেড রয়েছে। কিন্তু যদি আমি একধারে ধরে নিই যে এটা বিজেপির প্রধানমন্ত্রী নির্বাচনের নেতৃত্ব রয়েছে বা বিজেপির মানুষ ভোট দিলে, তুমি বলছো বিজেপিকে দিতে, আমার কথা বলছি যে কয়েক বছর ধরে তো আমি দেখে এসেছি যে জেলা অফিস রয়েছে আগরপাড়ায়, বিজেপির জেলা অফিস আগরপাড়ায়, তো সেখান থেকে সজল ঘোষ রয়েছে বরানগরতে, যতটাই প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির সাংগঠনিক দক্ষতা নেই। তো সেই জায়গা থেকে আজকে যদি আমি সাংসদও করি, সাংগঠনিক দক্ষতার অভাবে তো মানুষের কাছে পরিষেবা দিতে পারবে না বিজেপি। তো সেই জায়গা থেকে মানুষ কেন, আমায় তুমি কয়েকটা যুক্তি দিয়ে বোঝাও, মানুষ কেন টিএমসি ছেড়ে বিজেপিকে ভোট দেবে এবার? মানুষ কিন্তু এখন ওই সাংগঠনিক কজন সংগঠনে বসে আছে, পার্টি অফিসে কজন বসে আছে, এই থেকে হবে না। যখন কিন্তু তৃণমূলকে এনেছিল, তৃণমূলের কিন্তু তখন পার্টি অফিসে একটা আলো জ্বালানোর লোক ছিল না। তৃণমূলকে 2009-তে যখন এনেছিল, কেন একটা পার্টি অফিসও ছিল না, ঠিক আছে, ঠিক করে পার্টি অফিস করতে দেওয়া হয়নি। মানুষ যখন চাইবে চেঞ্জ করতে না, তখন 2 মিনিট লাগবে, তখন দেখবে না যে সংগঠনে কে বসে আছে না বসে আছে। আসলে মানুষেরও তো ভয় আছে না, মানে সবাই কিছু না কিছু করে খায়। যেমন 2021-এর পরে অনেকে অনেকভাবে মানে তাদের উপর আক্রমণ হয়েছিল, অনেক বিজেপি কর্মীর ওপর। তাদের সাথে আমি বুঝতে পারছি তারা পা বাড়িয়ে রয়েছে, তো এবং কি তারা শুধু পা বাড়িয়ে নেই, অনেকেই পা বাড়িয়ে আছে, শুধু সময়ের অপেক্ষাটা করছে। এবার হার জিত কি হবে সেটা পরের কথা, ঠিক আছে, কিন্তু এটা পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তনের হাওয়া যেমন শুরু হয়ে গেছিল, একটা পরিবর্তনের হাওয়া 2008-9-তে যেমন শুরু হয়ে গেছিল, যেটা 11-তে চলে এসেছিল, সেরকম কিন্তু একটা পরিবর্তনের হাওয়া কিন্তু উঠেছে। মানুষ কিন্তু আর চাইছে না তোলাবাজ, এদেরকে চাইছে না। এদের দেখে তো পার্টিটা করেনি তো, ঠিক আছে, বা এদের দেখে তো আসেনি তো, আর চাইছে না। এবার একটা পরিবর্তন শেষ বলছি যে যেহেতু এখন বিজেপিতে এসছো, 42টা আসনের মধ্যে থেকে দমদম পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি কটা আসন পেতে পারে তোমার বলে মনে হয়? 25টার নিচে তো না, আমার অ্যাজাম্পশন যেটা বলে, ঠিক আছে। যেমন বিজেপি 25টা পাবে, কংগ্রেস একটা পাবে, বাম 0, ঠিক আছে, আর বাকিটা হয়তো তৃণমূল পাবে। সবে প্রচার শুরু করেছে দিদি, এখনো অনেকটা পথ চলার ব্যাপার। বরাবরই স্পষ্টবাদী এবং স্পষ্ট কথা বলতে বেশি পছন্দ করে। বিভিন্ন বিষয় নিয়ে কথা বললো, রাজ্য রাজনীতি নিয়ে কথা বললো, দমদম লোকসভা নিয়ে কথা বললো, এবং কি জবাব ওনার কি উত্তর রয়েছে। আপনার যদি কোনো প্রশ্ন করার থাকে দিদিকে, আমরা এরপরে দরকার পড়লে আবার প্রচারের দিদির সাথে আপনার প্রশ্নগুলোকে রেখে দেবো। কোনো প্রশ্ন থাকলে মনে যদি হয় যে এখানে ভুল এখানে ঠিক রয়েছে, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমাদের তথ্য বাড়াতে পারেন। আপনার প্রশ্ন, আপনার যা যা জানতে চান, সে টিএমসির হোক বা বিজেপির হোক, যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা সরাসরি আমাদের করতে পারেন। এবং এই যে এপিসোডটা ছিল, এই সাক্ষাৎকারটা ছিল, এই সাক্ষাৎকার দরকার পড়লে ভোটের পরে বা আগে আরও একবার নেওয়া যাবে। এই ধরনের খবর নিতে চোখ রাখুন বিশ্ববাংলা।